বাংলাদেশের সঙ্গীত শুধু বিনোদন নয়, বরং এটি জাতির ইতিহাস, আন্দোলন এবং সংস্কৃতির পরিচয়ের শক্ত ভিত্তি। কিন্তু সম্ভাবনাময় এই শিল্প খাত স্বাধীনতার 5 দশক পরেও ঘুরে দাঁড়াতে পারেনি। শিল্পীদের মত, পরিকল্পিত নীতি এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের সঙ্গীতও হতে পারে জাতীয় পরিচয়ের শক্ত ভিত্তি এবং বড় অর্থনৈতিক সম্ভাবনার খাত। আহসান হাবিব টিটোর ছবিতে সুমনা সুমির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আছে। নদীমাতৃকেই বাংলার নাব্যতাকে ঘিরে গড়ে উঠেছে হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। আমাদের দেশে তো সহজ জীবন, দোলা ভরা ধান আর বাউল, জারিসারি ও ভাটিয়ালির সুরে বহমান অসাম্প্রদায়িক চেতনার এই সুর শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছে। ফকিররা তো আসলে অল্প শিক্ষিত ছিল, কিন্তু এই অল্প শিক্ষিত অশিক্ষিত মানুষদের ভেতরে যে গভীর চেতনা পরবর্তীতে এদেশের শিক্ষিত মানুষরা দেখতে পেয়েছে, এই জন্য তার উপরে পিএইচডি করছে বা অন্যান্য বিষয়ে পড়ালেখা করছে। পরজন আমাদের একটু জীবনে বাঁচা দিতে পারি আর কি, যে গুরুর দর্শন পাইলে এবং আল্লাহ রসুলের না দর্শন পাওয়া যাইব। ভাবনার গভীরে ঘুরে ঘুরে রোদ্দুর ভিজে ভিজে বৃষ্টিতে আমি যেন নাই। সময়ের সাথে সেই সঙ্গীতে যোগ হয়েছে নতুন নতুন মাত্রা। আধুনিক ও ফোক সঙ্গীতের মিশেলে বাংলা গান মুগ্ধ করে চলেছে দিনের পর দিন। অবশ্যই সঙ্গীত একটি শিল্প মাধ্যম এবং সেই শিল্প মাধ্যম সময়কে রিপ্রেজেন্ট করার মতো হওয়া খুব জরুরি। নব্বই দশকেও দেশের অডিও বাজারের ছিল রেকর্ড আয়। জনপ্রিয়তা তার কাটা ভেদ করে দেশের সীমানা ছাড়িয়েছে। মানে হাবকের মতো, এটা আসলে আমরাও কখনো কল্পনা করিনি এভাবে চলবে। বারবার ফিরে তোমাকে কাছে ডাকে। তবে অনেকেই বলেন এই সময় মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের সঙ্গীত শিল্প। কিন্তু কেন? একটা ক্যাসেট লক্ষ লক্ষ ক্যাসেট হয়ে যেত। ওই কোম্পানিটা কিন্তু ব্যবসা পেত না। একটা কপি থেকে লক্ষ কপি হয়ে গেছে, এবং এই লক্ষ কপি কিন্তু ডিউটি চার্জ, ভ্যাট কোনো কিছু দেওয়া লাগছে না। দেশে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান আছে, লোকসঙ্গীত গবেষণা প্রায় উপেক্ষিত। অন্যদিকে উচ্চাঙ্গ সঙ্গীতে প্রাতিষ্ঠানিক সনদ নিয়েও অনেকের দীর্ঘশ্বাস। ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছেন তারা। দৈনন্দিন জীবনকে পরিচালনার জন্য অবশ্যই আমাকে অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্রতিষ্ঠানে কাজের আশ্রয় নিতে হবে, কিন্তু সেটা কিন্তু একজন শিল্পী হিসাবে বা যে পরিচয়ই বলেন সেই পরিচয়ে এটা আমার ঠিক মনের ইচ্ছা না। অপরচুনিটি না তৈরি করতে পারি তাহলে আমজনতার মধ্যে আগ্রহটা তৈরি হবে না। পৃষ্ঠপোষকতার ব্যাপার আছে, সরকারি চিন্তাভাবনার ব্যাপার আছে, লং টার্ম একটা প্ল্যানিং আমার মনে হয় দরকার এক্ষেত্রে। আবার রাজনীতির কারণেও অরক্ষিত হয়ে পড়ে সঙ্গীতাঙ্গন। অনেকে অভিযোগ করেন ভিন্ন রাজনৈতিক দলের অনুসারী হওয়ার অভিযোগে তাদের নিষিদ্ধ করা হয় প্রচার মাধ্যমে। এরও একটা নেতিবাচক প্রভাব আছে। সেটাই আমরা চাই যে সেটা ঠিক করা হোক এবং এদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটাকে শক্ত একটা জায়গায় নিয়ে আসা হোক, যেন দুস্থতার দায় নিয়ে শিল্পীদেরকে আর না বাঁচতে হয়। গান এখন ডিজিটাল পণ্য, প্রতিটি ক্লিক মানেই আয়। বিশ্ব অর্থনীতিতে গানের উন্মুক্ত বাজার। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ভারত সঙ্গীতকে বড় অর্থনৈতিক খাতে পরিণত করেছে। তবে বাংলাদেশ পিছিয়ে কেন? আবেগ নাকি অনুকরণ? যে কোনো কিছু বিসর্জন দিয়ে হলেও হোক আমাকে হিট হতে হবে, মাজারে আসতে হবে, ভাইরাল হতে হবে, স্টার হতে হবে, এত সহজ না। অমুক গান থেকে নিয়ে নিয়েছো এক পিস, অমুক গান থেকে সুর নিয়ে নিয়েছো, এইসবই নিলে হবে না, সামথিং নিউ করতে হবে। একটা টোটাল ফরম্যাট দাঁড়া করানোর চেষ্টা করা হচ্ছে। ওইটা যখনই দাঁড়িয়ে যাবে তখন আসলে এই আউল বাউল বলেন আর যেভাবে যত রকম মিউজিক বলেন, প্রত্যেকটা মিউজিকের একটা জায়গা তৈরি হবে। বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি মানুষ গান শোনে। ইউটিউব, ফেসবুক, স্ট্রিমিং অ্যাপে ভিউ বাড়ে, আয় হয় বিজ্ঞাপন আর সাবস্ক্রিপশনে। কিন্তু প্রশ্ন, শুনছে বাংলাদেশ, আয় কার? আমাদের দেশীয় কোনো মিউজিক অ্যাপ কিন্তু, স্ট্রং মিউজিক অ্যাপ কিন্তু নাই। তো এইটা একটা সবচেয়ে বড় বিষয়, যে প্ল্যাটফর্ম যার, সিদ্ধান্ত তার। তো প্ল্যাটফর্ম যদি আমাদের দেশীয় থাকতো, দেশীয় মিউজিক অ্যাপ থাকতো, তাহলে সিদ্ধান্তটাও কিন্তু আমাদেরই থাকতো। গান এখন শুধু সংস্কৃতি নয়, বৈশ্বিক অর্থনীতি। কোক স্টুডিও সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশি গানের ভিউ মিলিয়নে। তবু দেশের গানের বাজারে টাকার হিসাব অস্বচ্ছ। গান থেমে নেই, থেমে আছে রাষ্ট্রীয় দায়। প্রশ্ন একটাই,
এই অর্থ যাচ্ছে কোথায়? কোন নীতিতে ঘুরে দাঁড়াবে ঘুরিয়ে চলা সঙ্গীত শিল্প? সুমনা সুমি, ৭১, ঢাকা।